ফারার রাগ হলো, মুখে কাঠিন্যতা বজায় রেখে বলল, ভূতের মতো পেছনে এসে দাঁড়িয়ে থাকলে যে কেউ ভয় পাবে। পেতনিরাও আজকাল ভূতকে ভয় পায়। রিজভির রসিকতা কথা শোনার ইচ্ছে নেই। ফারা নিচে যাওয়ার জন্য পা বাড়ালে এক কোণে ঝুলে থাকা ওড়নার সাথে পা লেগে পড়ে যেতে নেয়। রিজভি চট করে হাতটা ধরে ফেলে বিধায় ফারা পড়ে যাওয়া থেকে বেঁচে যায়। ফারা হাঁপ ছেড়ে পড়ে গেলে নাক মুখ ফাটত নিশ্চিত। তখনই রিজভি বিদ্রূপ করে বলে, মুখে শুধু কথা আছে, এদিকে উঠতে বসতে আমার কাছে আসতে হয়, তোমাকে সহ্য হয় না। তারপরও বিবেক বলল, অসহায় মেয়ে মানুষ, বাচ্চা নয়তো দেখবি বাচ্চাদের মতো বসে কাঁদবে। ফারা দাঁতে দাঁত চেপে বলল, আপনার কাছে এসে বাঁচার চেয়ে শতবার উষ্টা খাওয়া ভালো। আর অসহায় মেয়ে মানুষ না কে পরে দেখাবো। নিরলম মুখ পুরুষ মানুষ। হেই, কি বললে? কোনটা কি বললাম? একটু আগে বললে যে ওটা। ফারা মুখ বাঁকিয়ে উত্তর দিল, আপনার মাথায় এসব কথা ঢুকবে না। বেশি শিক্ষিত মানুষ কিনা, এসব ভাষা শোনেননি তাই আর জানা লাগবে না। বলে ফারা গটগটিয়ে নিচে নেমে গেল। যাওয়ার আগে বলল, গেলার হলে আসুন, নয়তো রাস্তা মাপুন। ঘরে গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ুন। কি সব অসভ্য কথাবার্তা! একে আব্বুর কি করে পছন্দ হলো বুঝি না, এর জন্য আমার সাথে এত বড় বেইমানি করলো। রিজভি খাবার টেবিলে বসে আছে। ফারা মুখে হাসি রেখে প্লেট আর পানি নিয়ে আসলো। ফারার হাসি দেখে রিজভি ভ্রু কুঁচকায়। এর হাসির মানে নিশ্চয়ই কোনো ভেজাল আছে। প্লেটে ভাত বেড়ে দিচ্ছে। রিজভি শুধু তাকিয়ে দেখছে আর বোঝার চেষ্টা করছে এর মতলব কি। এই দিন খেতে শুরু করুন। রিজভি এতক্ষণ ফারার দিকে তাকিয়েছিল, যার কারণে প্লেটের দিকে তাকায়নি। ফারার কথায় প্লেটের দিকে তাকালেই আবারও ভ্রু কুঁচকে আসে। কর্কশ কণ্ঠে বলে ওঠে, এসব কি? ফারা না জানার ভান করে বলে, কোথায় কি? রিজভি দাঁতে দাঁত পিষে একটু রেগে বলে, করলার তরকারি আর করলার ভাজি দিয়েছো কেন? তুমি জানো না আমি করলা পছন্দ করি না? ফারা ইনোসেন্ট ভাব নিয়ে বলল, কি বলেন? আমি তো শুনেছিলাম করলা আপনার অনেক পছন্দের। এই জন্য তো আপনার কথা এবং ব্যবহার দুটোই করলার মতো তিতা। ভাবছিলাম এবার থেকে প্রতিদিন করলার তরকারি, করলা ভাজি, করলার জুস খাওয়াবো। ওয়াক্সি, আই হেট করলা। আমার সামনে থেকে এই প্লেট সরাও। আর তুমি ইচ্ছে করে এসব করেছো তাই না? না না না, আমি ইচ্ছে করে করিনি। আপনার স্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে রান্না করেছি এখানে। আমি আপনার অপছন্দের করলা জানলে রান্না করতাম না। কথাগুলো বলে মুখ টিপে হাসলো। ফারার হাসি রিজভির চোখ এড়ালো না। এবার শিওর হলো ইচ্ছে করে এসব করেছে। খাবো না, তুমি খাও প্রিয় করলা ভাজি। রিজভি খাবার টেবিল থেকে উঠতে নিলে ফারা আটকে দেয়। আরেকটি প্লেট এনে সামনে দেয়। এই নিন আপনার খাবার, খেয়ে উদ্ধার করুন, নয়তো আবার শাশুড়ির কাছে নালিশ করবেন আমি খেতে দেই না। আপনার আবার বিশ্বাস নেই বলতে পারেন। রিজভি হা হয়ে তাকালো। তার কথা তাকে ফিরিয়ে দিচ্ছে বাজে মেয়ে। খাবার খাওয়ার সময় রিজভি ফোনে কিছু করছিল। তখনই ফারা ভাবুক হয়ে বলে ওঠে, আপনার করলা পছন্দ না, তাহলে আপনার কথা করলার মতো তিতা কেন? মিষ্টি পছন্দ করলে তো মুখ দিয়ে মিষ্টি কথা বাহির হওয়ার কথা। রিজভি ফোন থেকে নজর সরিয়ে ফারার দিকে তাকায়। আমার করলা এবং মিষ্টি কোনোটাই পছন্দ না। কেন, আপনার ডায়াবেটিস আছে নাকি? ফারার প্রশ্নে রিজভি অপ্রস্তুত হয়ে গেল। বেশি বকবক করে আমার মাথা না খেয়ে ভাত খাও। সবকিছু আপনার অপছন্দ হলে পছন্দের কি? শান্ত পরিবেশ আমার পছন্দের। দয়া করিয়া চুপ থাকিয়া শান্ত পরিবেশ তৈরি করুন প্লিজ। ফারা মুখ বাঁকিয়ে চুপ করে খেতে শুরু করলো। নিহাতি আজকে একটু জব্দ করতে কথা বলছিল, নয়তো আমার মুখে ঠাকা পড়েনি, তার জন্য শব্দ খরচ করবে। খাওয়ার শেষে রিজভি ফোনে কথা বলছিল। ফারা রান্নাঘরে সব গুছিয়ে রাখছে। সোফার উপরে ফারার ফোন বাজছিল। রিজভি কান থেকে ফোন সরিয়ে ফারার ফোনের দিকে তাকালো। স্ক্রিনে বড় আব্বুর নামটা জ্বলজ্বল করছে। রান্নাঘরে থাকার কারণে ফোনের রিংটন শুনতে পাচ্ছে না বোধহয়। রিজভি ফোন মিউট করে একটু জোরে বলে, এই মেয়ে, তোমার ফোন বাজছে। ফারার সব কিছু গোছানো শেষ, তাই রিজভির কথা শুনে তাড়াতাড়ি আসলো। ফোনটা হাতে নিয়ে দেখে ততক্ষণে কল কেটে গেছে। ফারা সরু দৃষ্টিতে তাকালো। এই মেয়ে, এটা আবার কেমন ডাক? বউ বলে ডাকতে কষ্ট হলে
নাম ধরে ডাকবেন, আমার একটা সুন্দর নাম আছে, ফারাহ রহমান, শুনেছেন? রিজবি অবাক হয়ে চেয়ে আছে। ফারা এভাবে তাকানোর মানে বুঝতে পারল না, তাই হাত নাড়িয়ে জিজ্ঞেস করলো, কি? বউ ডাকতে বলছো কাকে? তুমি কি আমার বউ হিসেবে নিজেকে মেনে নিয়েছো নাকি? ফারার মুখ আচমকা ভোঁতা হয়ে গেল। এখন কি উত্তর দিবে? আমি তো ভুলে বলে ফেলেছি। ফারা মুখে কঠিন ভাব নিয়ে উত্তর দেয়, মুখ ফসকে বলে ফেলেছি, ভুল করে অনেক কিছু বলে ফেলি, এ নিয়ে এত অবাক হওয়ার কিছুই নেই। ফারা ফোন নিয়ে উপরে চলে গেছে। রিজবি তার দিকে তাকিয়ে আছে। ফোনের ওপাশে কেউ হ্যালো হ্যালো স্যার বলেই যাচ্ছে। কল কেটে রাত কেটে সকাল হলো। ফারা সকালেই উঠেছে, কিন্তু আজ তার মনটা বেশ ফুরফুরে লাগছে। ভার্সিটিতে যাওয়ার আনন্দেই হয়তো। টেবিলে নাস্তা সাজানো। রিজবি এখনও ওঠেনি, হয়তো আজ কাজ দেরিতে আসে। ফারা হাতে এক কাপ চা নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। স্নিগ্ধ সকালে এক কাপ গরম চায়ের আনন্দই আলাদা। চা প্রেমিকদের কাছে তো আবার চা যে কোনো সময় ভালো লাগে। ফারার চা খাওয়া শেষ, হাতে কাপটা নিয়ে বাহিরে তাকিয়ে আছে। এখন 8টা বাজে, একটু পর খেয়ে ভার্সিটিতে যাবে। তখনই হঠাৎ পেছন থেকে রিজবির গম্ভীর কণ্ঠ। সময় মতো তৈরি থেকো, আমি ড্রপ দিয়ে দিব। ফারা চমকে গিয়ে তাকালো। ড্রপ দিতে হবে কেন? আমি নিচে যেতে পারবো। রিজবি চোখ কুঁচকে বলল। তুমি কি রাস্তা চেনো? ফারা একটু হোঁচট খেলো। সত্যি তো, সে তো এখানকার রাস্তা ভালো করে চেনে না। এসেছিল একবার, তবে সেরকমভাবে চেনে না। কিন্তু রিজবির উপর নির্ভর করতেও ইচ্ছে করছে না, নিয়ে যে আবার পরে খোঁটা দিবে। গুগল ম্যাপে দেখে চলে যাব। রিজবি হাসলো, তাচ্ছিল্যের হাসি। তোমার মতো মানুষ তো গুগল ম্যাপে গুলিয়ে গিয়ে অন্য দেশে পৌঁছে যাবে। ফারা রেগে গেল। আপনি আমাকে এত বোকা ভাবছেন নাকি? আমার অন্য দেশে যাব কেন? ভাবতে হয় না, তুমি নিজেই বারবার প্রমাণ দাও। ফারা দাঁতে দাঁত চেপে বলল। আমি নিজে যাব, দরকার নেই আপনার। রিজবি কাঁধ ঝাঁকিয়ে বলল। যেমন খুশি যাও, শুধু আব্বু ফোন করলে বলবে আমি দিয়ে আসতে চেয়েছি, তুমি যাওনি। নয়তো আবার আমাকে দোষ দিও না। ফারা বিরক্ত হয়ে মুখ ঘুরিয়ে নাস্তা করতে চলে গেল। এই মানুষটার সঙ্গে একদিনও ভালোভাবে কথা বলা সম্ভব নয়। ফারার একটু ভয় লাগছে। অনেক দিন পর ভার্সিটিতে ফিরছে। সুস্মিতা, নয়না, শুভ ওদের কাউকে এসে জানায়নি বিয়ের কথা। আজ দেখা হলে কি বলবে? ক্লাসরুমে ঢুকতেই নয়না চিৎকার করে উঠল। এই ফারা, তুই কোথায় ছিলি রে? ও ফোন বন্ধ কেন? কই হারাই গেছিলি? ফারা চুপ করে আছে। সুস্মিতা চোখ ছোট করে তাকিয়ে বলল, কিছু লুকাচ্ছিস তাই না? ফারা অপ্রস্তুত হয়ে হাসলো। আসলে একটা ঝামেলা ছিল। নয়না জিজ্ঞেস করলো। কি ঝামেলা? তুই কি কিডন্যাপ হয়ে গেছিলি? সুস্মিতা বলল। আরে না রে, আমি তো বললাম এর প্রেম হয়ে গেছে। ফারা এবার আরো অপ্রস্তুত হয়ে গেল। তোমরা কি বলছো? তেমন কিছু না, অন্য ব্যাপার। সুস্মিতা হেসে বলল। তাহলে কি বিয়ে হয়েছে? সুস্মিতার নয়না হাসছে, তবে ফারা চমকে উঠল। সুস্মিতার মজা করে বলা কথাটা যে সঠিক। ফারার গলায় কথা আটকে আছে। কি বলবে ওদের? বিয়ের কথা বললেই তো সবাই চমকে যাবে। নয়না বলল। এই, মুখে কি যেন বলার আছে, কিন্তু বলছিস না কেন? বল। ফারা একটু ইতস্ত করে বলল। আমরা আসলে বিয়ে করে ফেলেছি। সুস্মিতা, নয়না দুজনেই থ হয়ে গেল। কি? তুই মজা করছিস? ফারার কথায় নয়না হতভম্ব হয়ে বলল। কার সঙ্গে? ফারা চুপ থেকে ওদের দিকে তাকিয়ে ধীরে বলল। ডাক্তার রিজভি চৌধুরী। হোয়াট? কোন ডাক্তার রিজবি চৌধুরী? সুস্মিতা আর নয়নার বলা কথা এত জোরে হয়েছে, যার কারণে অনেকে তাদের দিকে চেয়ে আসে। ফারা ওদের চুপ করতে বলে অন্য পাশে নিয়ে গেল। ওদের দুজনের মুখের আদল অবর্তনীয়। ডাক্তার রিজবি চৌধুরী কি ওই ডাক্তারই? ফারা মাথা দোলায়। সুস্মিতা অবাক হয় না। নয়না মুখ ভার হয়ে আসে অন্য কিছু ভেবে। সুস্মিতা বলে। তুই ওনার মতো একটা বদরাগী ঝগড়টে মানুষকে জেনে শুনে কেন বিয়ে করলি? মনে নেই সেই দিনের কথা? হসপিটালে তন্ময়কে নিয়ে গিয়েছিলাম, কেমন তাকিয়েছিল না? ওর মাথা ফেটে রক্ত বেরিয়ে আসছিল, আর ওই ডাক্তার বলছিল তন্ময় নাকি গুন্ডামি করে মাথা ফাটিয়েছে। এসব বলে চিকিৎসা করতে দিতে চাইছিল না। তোর সাথে কেমন খারাপ ব্যবহার করলো? শুভ তো রেগে গেছিল। তারপর আর একদিন রাস্তায় যখন এক লোক অ্যাক্সিডেন্ট করেছিল,
আমরা সকলে গাড়ির জন্য হাত নাড়াচ্ছিলাম, কিন্তু কোনো গাড়ি ছিল না। একটা গাড়ি আসছিল, ওটাই ওই রিজভী চৌধুরী ছিল, কিন্তু উনি ফিরেও দেখেননি। ওনার মধ্যে বিবেকবোধ নেই, সে আবার ডাক্তার হয় কেমনে? সুস্মিতা একটানে সব কথা বলে থামলো। নয়না চুপ করে আছে, মনে মনে কিছু ভাবছে। ফারা হেসে বলল, নিয়তি বেঁধে দিয়েছে এই সম্পর্কে, কিছু করার নেই। বড় আব্বুর মুখ চেয়ে করেছি। বাবা মাহীন এই পৃথিবী বড় নিষ্ঠুর। যদিও ওনারা আমায় কখনো কষ্ট দেননি, তবু বাবা মায়ের অভাব কাউকে নিয়ে পূরণ হয় না, সেটা মাঝে মধ্যে বুঝতে পারি যখন নিজেকে খুব একা লাগে। যাক, সেসব কথা বাদ দে, যা হওয়ার হবে। ক্লাসে যাই, আর 10 মিনিট বাকি। কিন্তু শুভ কই? শুভ আসেনি? আরে শুভ তো তোর খোঁজ করতে করতে পাগল হয়ে যাচ্ছে। ফোনে না পেয়ে চিন্তায় পড়ে গিয়েছিল। সেদিন ময়মনসিংহ যাবে বলে ঠিক করেছিল, আমাদের কথায় আর গেল না। ভার্সিটির গেট পেরিয়ে এক যুবক আসছে, মাথা নিচু করে হেঁটে আসছে। হঠাৎ চোখ তুলে সামনে তাকাতে একটু দূরে কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে পেয়ে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। হাসি মুখে দৌড়ে গেল সেখানে। কিরে ফারা, তোর কোনো খোঁজ খবর নেই, ফোনে পাই না। কি হয়েছিল তোর? আমি তো চিন্তায় শেষ, ভাবলাম কিছু হয়েছে কিনা। শুভর চোখে মুখে জানার আকাঙ্ক্ষা। নয়না তখন থেকে চুপ করে আছে। সুস্মিতা ফারার কাঁধে ধাক্কা দিয়ে হেসে বলল, ফারা, খোঁজ পাবি কি করে? সে তো আমাদের না জানিয়ে বিয়ে করে ফেলেছে। সুস্মিতার কথা শোনা মাত্র শুভর মুখটা হাসি থেকে মেঘের মতো কালো হয়ে গেল। কথাটা যেন তার কানে বাজছে। একবার ভাবছে হয়তো ভুল শুনছে। কি কি বললি? আরে ফারা তো বিয়ে হয়েছে। বলে সুস্মিতা সব খুলে বলতে লাগলো। ফারা চুপ করে আছে। শুভর যেন অবিশ্বাস্য কিছু শুনছে। সে সুস্মিতার দিকে চেয়ে তার কথা শুনছে। নয়না শুভর দিকে তাকিয়ে আছে। ও এই ভয়টাই পেয়েছিল। অন্য কেউ না বুঝলেও নয়না ঠিকই বুঝতে পেরেছিল শুভ মনে মনে ফারাকে পছন্দ করে। এজন্য ফারা প্রতি তার যত্ন একটু বেশি। সুস্মিতার কথা শেষ, শুভর গলা ধরে এলো। পা যেন অবশ হয়ে আসছে। ফারা ক্লাসে যাওয়ার জন্য তাড়া দিতে লাগলো। ওই যে স্যার ক্লাসে চলে যাচ্ছে। ওরা তিনজন ক্লাসে যাওয়ার জন্য আগাতে লাগলো। শুভ দাঁড়িয়ে আছে। ফারা ডাকলো, কিরে যাবি না? শুভ কোনো মতে ধরা গলায় বলল, আমার আমার একটা কাজ আছে, পরে আসছি। কথাটুকু বলে ওপাশ ফিরল। চোখে তার পানি টলমল করছে, যে কোনো সময় গড়িয়ে পড়তে পারে। কেউ যেন না দেখে, সেজন্য ধীর পায়ে হেঁটে ভার্সিটির এক নিরিবিলি জায়গায় গিয়ে একটা বেঞ্চে বসে পড়ল। শুভ মাথা নিচু করে রইল। অনেকক্ষণ চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। চোখগুলো একটু লাল হয়ে গেছে। মাথার নিচু থেকে উঁচু করে পকেট থেকে ফোনটা বাহির করে। স্ক্রিনে তাকিয়ে চোখে পানি নিয়ে ব্যর্থ প্রেমিকের মতো বিলাপ করছে। ভাগ্যবোধয় একেই বলে, যারে ভালোবাসলাম সে জানলো না, তার আগে অন্য কারো হয়ে গেল। কেন এমন হলো? আমি তো তারে মনে মনে শত শত বার চেয়েও পেলাম না, অথচ সে ব্যক্তি না চেয়েই অবজ্ঞা করেও পেল। সে ভালো না বেশেও পেল, আর আমি এত ভালোবেসেও পেলাম না। এ কেমন নিয়তি! ভালোবাসলাম সুখ পাওয়ার আশায়, কিন্তু কপালে জুটল দুঃখ, না পাওয়ার বেদনা। একেই বোধহয় পুরা কপাল বলে। শুভ নিজের ভাগ্য নিয়ে বিদ্রূপ করে হেসে উঠল। বসা থেকে উঠে পা বাড়ালো কোনো এক গন্তব্যের পথে। সময়ে চলছে তার নিজস্ব গতিতে। সময়ের সাথে বদলে যাচ্ছে মানুষের জীবন। কারো জীবনে আসছে সুখ, আবার কারো জীবনে আশ্রে পড়ছে অনাবিল দুঃখ। সেদিনের পর কেটে গেছে 5 দিন। শুভ সেদিনের পর আর ভার্সিটিতে আসেনি। ফারা সুস্মিতা অনেকবার কল দিয়েছে, কিন্তু কল ঢোকে না। শুভর না আসার কারণ ওরা দুজন না বুঝলো, নয়না ঠিকই বুঝলো। ফারা অন্য কারো হয়ে গেছে, এটা শুভ মানতে পারেনি। এজন্যই তার সামনে আসছে না। সামনে আসলে ফারাকে দেখলে কষ্ট বাড়বে, মনে পড়বে যাকে ভালোবাসে সে এখন অন্যের স্ত্রী। নয়না শুধু চুপ থেকে ওদের কথা শুনে কিছু বলে না। ফারা প্রথম দিন একা গেল, তারপর থেকে রিজভির সাথে ভার্সিটিতে যায়। মাঝে একদিন যায়নি, 2 দিন ধরে ভার্সিটি যাওয়া আসা করছে। রিজভিও কোনো কথা ছাড়াই ড্রপ
দিয়ে আসছে, তবে রিজভির মুখে সেই একই গম্ভীর ভাব, কোনো কথা নেই। ফারার মনে হয় এই মানুষটার মুখে রসকস নেই, কখনো মিষ্টি কথা বেরোয় না, গাড়িতে চুপচাপ থাকে, দুটো কথা বলে না, মনে হয় গাড়িতে সে একা একা আর কেউ নেই। নিজে তো কথা বলে না, আবার আমি কিছু বলতে গেলেই বলবে বেয়াদব মেয়ে। রিজভি ফারাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে চলে গেছে নিজের কাজের জায়গায়। ফারা ভার্সিটির ক্যান্টিনে বসে আছে, নয়না আর সুস্মিতা পাশেই বসে আড্ডা দিচ্ছে। তখনই তন্ময়ও এলো, কিন্তু শুভ আজও আসেনি। শুভর না আসার কারণটা ফারা বুঝতে পারছে না। তন্ময় খোঁজ করেছে, ও নাকি বাসায়ও নেই। নয়না বুঝতে পারলেও বলছে না। তন্ময় হঠাৎ প্রশ্ন করলো, রাফাত, তুই কিভাবে মেনে নিলি ওই রিজভি চৌধুরীকে? ফারা একটু অন্যমনস্ক ভঙ্গিতে বলল, বড় আব্বুর কথা ফেলতে পারিনি, তার আশা আর ইচ্ছেকে অপমান করতে পারিনি। তন্ময় ফের প্রশ্ন করলো। কিন্তু তুই কি খুনি? তোর মুখে তো আগের সেই উজ্জ্বলতা নেই। ফারা হাসলো। সবসময় তো জীবন নিজের ইচ্ছে চলে না তন্ময়, মেনে নিতে শিখতে হয়। ঠিক তখনই বাহিরে গেট দিয়ে শুভকে আসতে দেখা গেল। শুভর মুখে সেই আগের উচ্ছ্বাস নেই, মলিন আর ক্লান্ত দেখাচ্ছে তাকে। চারজনের চোখ পড়তে শুভ একটু দাঁড়িয়ে গেল, দূর থেকে নিজেকে সান্ত্বনা দিল। সকলের কাছে দুর্বল হওয়া যাবে না, কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না। দূরে থাকতে চাইলাম, কিন্তু এই ভাইয়া মন দূরত্ব মানতে চায় না। হোক না সে অন্যের, চোখ ভরে দেখতে তো বারণ নেই। সে না হয় অন্যের পাশে হাসুক, আমি না হয় সে হাসি দূর থেকে দেখে তৃপ্তি মেটাবো। আমি ভালোবাসতে চেয়েও পারলাম না, তাকে অন্য কেউ ভালোবাসুক, ভালো রাখুক, এই দেখেও শান্তি পাবো। এতে যদি আমার এক বুক হাহাকার করে করা যন্ত্রণা হয়, তবুও হোক, আমার যন্ত্রণা লুকিয়ে সে ভালো থাক। শুভ ধীরে ধীরে এগিয়ে আসছে, ফারা ওর দিকে তাকিয়ে আছে। দুজনের দৃষ্টি তাদের দুজনের দিকে। একজনের দৃষ্টি তার প্রিয়তমাকে দেখার আকুলতা, অন্যজনের দৃষ্টি প্রশ্নবিদ্ধ। কি রে শুভ, 2 দিন ধরে কোথায় ছিলি? সুস্মিতা প্রশ্ন করলো। শুভ হেসে বলল, আরে একটু ব্যস্ত ছিলাম, কাজ ছিল কিছু। নয়না চিহ্নিত চোখে বলল, তুই ঠিক আছিস তো? ঠিক আছে। শুভ মুচকি হাসলো, কিন্তু সেই হাসিতে বিষাদের ছাপ স্পষ্ট। ফারা খেয়াল করলো শুভ আগের মতো চোখে চোখ রেখে কথা বলছে না। একটা অপরাধ বোধ যেন মনের মধ্যে জেগে বসেছে। শুভর এই পরিবর্তনটা ফারার মনকেও ভারী করে তুলল, কিন্তু তার কারণ কি তা বুঝতে পারলো না। পারবে বা কী করে, সে তো সেরকম কিছু ভাবনায় আনেনি। ক্লাসে শুভ অন্যমনস্ক হয়ে জানালার দিকে তাকিয়ে আছে। তন্ময় খেয়াল করছে ওর কিছু তো হয়েছে। কিছুক্ষণ চুপচাপ থাকার পর তন্ময় শুভর পাশে আরেকটু সরে এসে বসলো। শুভর কাঁধে হাত রেখে বলল, কিরে, ক্লাসে মনোযোগ নেই? কি ভাবছিস? তোর কি হয়েছে বলতো? আমরা সবাই চিন্তায় আছি। কোনো সমস্যা হলে ওদের না হোক, অন্তত আমায় বল। শুভ ম্লান হেসে বলল, কিছু না রে, জীবনে তো মাঝে মাঝে এমন সময় আসে যখন নিজের সাথেই লড়াই করতে হয়। তন্ময় কপাল কুঁচকে বলল, তোর কথা আজকাল বুঝতেই পারি না, এত গম্ভীর ভাব কেন তোর মধ্যে? শুভ কিছু না বলে শুধু মুচকি হেসে জানালার বাহিরে তাকালো। তার মনের ভেতর ঝড় বয়ে যাচ্ছে। প্রিয় মানুষটাকে এত কাছ থেকে দেখতে পাচ্ছে, অথচ সে তার নয়। এই ভাবনাটাই তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। ফারা শুভর দিকে একবার তাকিয়ে তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিল। শুভর চোখে যেন গভীর কোনো বেদনা লুকানো। সুস্মিতা ফারার পাশে এসে ফিসফিস করে বলল, শুভ্রর এমন পরিবর্তনটা তুই খেয়াল করেছিস? আগে তো এমন ছিল না। ফারা চিহ্নিত মুখে বলল, মনে হচ্ছে যেন সে কিছু আড়াল করার চেষ্টা করছে। ক্লাস শেষ করে শুভ একা দাঁড়িয়েছিল। শুভ একটু আগে বেরিয়ে এসেছে, ফারা পরে আসছে। তোর কি মন খারাপ ফারা? আচমকা শুভর দিকে তাকিয়ে প্রশ্ন করলো। শুভ মুখে কিছুটা হাসির রেখা টেনে বলল, না তো, আমি ঠিক আছি। তুই ঠিক আছিস তো? ফারা কৃত্রিম হাসিয়ে দিয়ে বলল, একদম ঠিক। ঠিক তখনই একজন লোক এসে বলল, এখানে ফারহাকে? নিজের নাম শুনে ফারা পেছনে ঘুরল। একটি ছেলে দাঁড়িয়ে আছে, চেনা তো মনে হচ্ছে না। জি, আমি ফারা। কেন, কি হয়েছে? ম্যাম, আপনাকে আপনার হাজবেন্ড ডাকতেছে। ফারা অবাক হলো, উনি তো হসপিটালে থাকার কথা, কখনো তো নিতে আসেনি, আর আসবে বলেও নি।
আপু তাড়াতাড়ি যেতে বলো, আপনি যান। ছেলেটি চলে গেল। ফারাজ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর শুভর ঘাড়ে হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলল, তোর কি হয়েছে জানি না, তবে যাই হোক কখনো ভেঙে পড়বি না। জীবনে অনেক খারাপ সময় আসে, তা আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসে। হয়তো সাময়িক মনে হয় এটা ঠিক নয়, কিন্তু মনে রাখবি খারাপ সময়ের পর ভালো সময় আসে। শুভ চুপ করে শুনল। ওর দৃষ্টি ফারার দিকেই। এর সান্ত্বনা বাণী অন্য কোনো ব্যাপারে হলে হয়তো ভালো লাগতো, কিন্তু এবেলায় ভালো লাগলো না। খারাপ সময়ের পর ভালো সময় ঠিকই আসবে, কিন্তু সে তো আসবে না। এমন ভালো সময় আমি চাইনি, যে ভালো সময় তোকে পাবো না। কথাগুলো শুভ মুখ ফুটে বলতে পারল না। কথাগুলো রয়ে গেল অন্তরে। ফারা ততক্ষণে গেটের দিকে ছুটছে। দূর থেকে রিজভি ফারা আর শুভকে দেখলো। ছেলেটাকে চেনা চেনা লাগছে, মনে হচ্ছে কোথাও দেখেছে। মনে করার জন্য মস্তিষ্কে চাপ দিতে মনে পড়ল, হ্যাঁ, ছেলেটাকে ফারার সাথে হসপিটালে দেখেছে। যেদিন ফারার সাথে বিবাহ লেগেছে যেদিন ফারার সাথে বিবাদ লেগেছিল, এই ছেলেটাই ওকে প্রোটেক্ট করার চেষ্টা করছিল। মনে হচ্ছিল ফারাকে কিছু বললে ওর গায়ে লাগছিল। তবে ফারার সাথে তার সম্পর্ক কি? প্রেমিক হয়তো। এই প্রশ্ন নিজের মনে আসতে এসে অবাক হলো। যদি প্রেমিক হয় তাতে আমার কি? আমি তো তাকে ডিভোর্স দিব বলেছি। তাহলে না, আর কিছু ভাবার আগেই ফারা আসলো। সূর্য আজকাল পশ্চিম দিকে ওঠে, এত ভালো কবে থেকে হলেন? ঠেস মেরে কথা না বললে পেটের ভাত হজম হয় না। ভাত ভাত হজম হয়, কিন্তু আপনার করা আলগা পিরিত হজম হয় না। শুধুমাত্র শ্বশুরের ভয়ে এসব আলগা পিরিত করছেন। তোমাকে এত কিছু জানতে হবে না, বাসায় চলো তাড়াতাড়ি, কাজ আছে। কি কাজ? কিসের কাজ? ফারার পরপর প্রশ্নে রিজভি বিরক্ত হলো। বিরক্তি চাহনি নিয়ে বলল, এত প্রশ্ন করো কেন? গাড়িতে ওঠো, তারপর বলছি। ফারা মুখ বাঁকালো। ভাব। ফারার মুখ বাঁকানো রিজভির চোখে পড়ল। নিত্যবারের মতোই বলল, বেয়াদব। শুভ এতক্ষণ গেটের সামনে আড়ালে দাঁড়িয়েছিল। কথা শুনতে না পেলেও শুধু দেখলো মানুষটাকে যে তার ভালোবাসা ছিনিয়ে নিল। রিজভি আর ফারা গাড়ির দিকে হাঁটতে শুরু করলো। শুভ তখনও স্থির হয়ে দাঁড়িয়ে তাদের চলে যাওয়া দেখছে। মনে মনে ভাবলো, হয়তো এটাই জীবনের সবচেয়ে বড় পরাজয়, কিন্তু তবুও আমি তাকে ভালোবাসবো। হয়তো দূর থেকেই ভালোবাসবো চিরকাল। নয়না পেছন থেকে শুভর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, কখনো কখনো ত্যাগ করাও ভালোবাসা। তুই নিজেকে কষ্ট দিচ্ছিস শুভ। শুভ নিঃশব্দে নয়নার তাকে সুখী দেখতে চাই, তাই এই দূরত্ব মেনে নিচ্ছি। হয়তো একদিন ফারা সত্যি সুখী হবে, আর আমি তখনও দূরে দাঁড়িয়ে তার হাসি দেখব। গাড়িতে বসে ফারা চুপচাপ বাইরে তাকিয়ে আছে। রিজভি গাড়ি চালাচ্ছে, মুখে সেই একই গম্ভীর ভাব। অনেকক্ষণ চুপ থাকার পর ফারা আর থাকতে পারল না, প্রশ্ন করে বসলো, আপনি হঠাৎ আজ নিয়ে যেতে এলেন কেন? রিজভি এক চোখ তুলে তাকালো। তোমাকে নিতে আসতে হলে অনুমতি নিতে হবে নাকি? ফারা বিরক্ত হয়ে বলল। এভাবে হঠাৎ এলে তো মনে প্রশ্ন জাগবেই। রিজভি ফারার দিকে তাকিয়ে বলল, বাড়িতে মেহমান এসেছে। বিয়ের সময় ছোট মামা মামি যেতে পারিনি, দেশের বাইরে ছিল, তাই আজকে তোমাকে দেখতে আসছে। ফারা কিছুটা বিব্রত বোধ করলো। ও ঠিক আছে। রিজভি চুপ করে গাড়ি চালাতে লাগলো। হঠাৎ তার মুখের উপর চুল উড়ে আসে। রিজভি বিরক্তি নিয়ে ফারাকে কিছু বলতে তার দিকে তাকালেই থমকে যায়। ফারা আনমনে গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। গায়ে গোলাপি রঙের থ্রি পিস পরা, মুখে নেই কোনো প্রসাধনীর ছোঁয়া। চুলগুলো ছেড়ে দেওয়া বিধায় বাতাসে চুল উড়ছে। সব কিছু মিলিয়ে হঠাৎ রিজভির মনে হয় অসম্ভব সুন্দর লাগছে, ঠিক যেন স্নিগ্ধ পরি। রিজভি অপলক তাকিয়ে আছে। গাড়ি স্লো হতে হতে থেমে গেছে। গাড়ি থামতে ফারা মাথা তুলে এদিকে তাকায়। রিজভি তার দিকে তাকিয়ে আছে দেখে একটু ভড়কে যায়, সাথে অবাক হয়। ফারা হাতের আঙ্গুলে তুড়ি বাজাতে রিজভি চোখ সরিয়ে নেয়। কি করছিলাম আমি? ওই মেয়ের দিকে এরকমভাবে তাকিয়েছিলাম? এসব বলে সে নিজেই নিজেকে শাসায়। এমনভাবে তাকিয়েছিলেন কেন? খুব তো ভাবলেন, মনে হয় মেয়েদের থেকে অ্যালার্জি আছে। ফারা রেগে তাকালো। ফারার গা জ্বালানো কথায় রিজভির কিছু মনে হতে তেতে উঠল। দাঁত কিরমির করে বলল, আমি মেয়েদের দিকে তাকিয়ে থাকি না, মেয়েরা আমার দিকে তাকিয়ে থাকে। আর কি বললে? অ্যালার্জি আছে কি না তাই তো?
হ্যাঁ, অ্যালার্জি আছে তোমাতে। আমি তোমার দিকে তাকিয়েছিলাম না, আমি জানালা দিয়ে সবুজ প্রকৃতি দেখছিলাম, ওদিকে একটা। হ্যাঁ সেই তো, সারাদিন মেয়েদের সাথে হসপিটালে থাকেন। তারা অ্যালার্জি কাটানোর ঔষধ, আর আমি অ্যালার্জির কারণ। আহা কি সুন্দর কম্বিনেশন। আমি অসুখ, তারা ঔষধ। চুপ করবে নাকি গাড়ি থেকে ফেলে দিবে? আমায় ফেলে দিলে আপনার 14 গোষ্ঠী জেলে যাবে। আমার 14 গোষ্ঠী তো বেঁচে নেই, কবর থেকে তুলে জেলে দিও। আর তাছাড়া তুমি কি তাদের চিনো? আমি তো নিজেই চিনি না। ফারাও ভাবলো তাই তো, মনে হচ্ছে বলা একটু বেশি হয়ে গেছে। চিনি না তো কি হয়েছে, চিনে নিব। 14 গোষ্ঠী না হোক, 4 গোষ্ঠীকে জেলে পাঠাবো। ঠিক আছে, পাঠাইও। এখন তাহলে ফেলে দেই। রিজভী গাড়ি ধীর গতিতে এনে গাড়ির দরজা খোলে। ফারা ভয়ে পেয়ে যায়, সত্যি ফেলে দিবে নাকি? চলন্ত গাড়ি থেকে ফেলে দিলে আমি তো শেষ। ফারা তড়িঘড়ি করে রিজভীর হাত ধরল, আরেক হাত দিয়ে দরজা বন্ধ করে দিয়ে বলল, প্লিজ না, আমি এক্ষুনি মরতে চাই না। আমার এখনো সংসার করা বাকি। জামাইকে নিজের কথায় ওঠা বসানো করা বাকি। জামাইয়ের পকেট থেকে টাকা সরানোর স্বপ্ন পূরণ করা বাকি। রিজভী হা হয়ে গেছে, তার দৃষ্টি ফারার দিকে। ম্যাচিওর মেয়েটাও এমন বোকা কথা বলতে জানে, হয়তো এসব ভাবতো তাই বলছে। রিজভীর হাসি পেল কিন্তু হাসলো না, চোখ ঘুরিয়ে নিজের হাতের দিকে তাকালো যেখানে ফারা ওর হাত ধরে আছে। রিজভীর দৃষ্টি অনুসরণ করতেই ফারা হাত ছেড়ে দিল, নিজের জায়গায় ঠিক হয়ে বসলো। রিজভী গাড়ির স্পিড বাড়ালো, গাড়ি থামলো ওদের বাসার সামনে। ফারা নেমে ভেতরে ঢুকলো, রিজভীও তার পেছন পেছন আসছে। ড্রয়িং রুমে প্রবেশ করতেই একজন মাঝ বয়সী মহিলা ফারাকে দেখে উচ্ছ্বাসিত হয়ে বললেন। ফারা ওনাদেরকে সালাম দিলেন, হাসি মুখে ভালো মন্দ জিজ্ঞেস করলেন। রিজভীর মামা হেসে বললেন, হ্যাঁ, ফারহা আমাদের বড় আদরের পুত্রবধূ। মহিলা ফারাকে জড়িয়ে ধরে বললেন। ফারা লজ্জা পেয়ে মাথা নিচু করে রইল। হঠাৎ একটা মেয়ের কণ্ঠ শোনা গেল, ভাইয়া, এতদিন পর দেখা, আমাকে চিনতে পেরেছো? রিজভী তাকিয়ে দেখলো মেয়েটি হাসি মুখে তার দিকে এগিয়ে আসছে। ও তানহা, তুমি তো অনেক বড় হয়ে গেছো। তানহা মিষ্টি হেসে বলল, তুমি একদম বদলাওনি, সেই একই রকম গম্ভীর, আর কিছু বলছো না। ফারা অবাক হয়ে তাকিয়ে আছে। রিজভীর মুখে এমন মিষ্টি কথা আর হাসি সে আগে কখনো দেখেনি। তানহার সাথে কথা বলার সময় রিজভীর চোখে মুখে অন্যরকম উচ্ছ্বাস। তানহার বাবা হেসে বললেন, তানহা তো ছোটবেলা থেকেই রিজভির খুব আদরে একসাথে বড় হয়েছে। ফারা মনে একটু অস্বস্তি হলো। আনহাকে রিজভী কেন ওর সাথে এত হাসি মুখে কথা বলছে? আমি কিছু জিজ্ঞেস করলেই তো মুখ ভার হয়ে যায়। এমন ভাবনায় ফারা নিজেই অবাক হলো। হিংসা হচ্ছে আমার? সিরিয়াসলি? ওনারা রাতে খেয়ে চলে যাবেন, তাই ফারা রান্না বসায়। কাজের খালা আজ আসেনি, তাই একা রান্না করতে হচ্ছিল। তখনই মামি শাশুড়ি আসেন, উনি রান্নায় হেল্প করেন। বেশ ভালো মানুষ তিনি, যতটুকু বুঝলাম। রাতের খাবারের সময় তানহা রিজভীর পাশেই বসেছিল, ফারা একটু দূরে বসেছিল। রিজভীর মামা বললেন, ফারহা মা, তুমি তানহার পাশে বসো, আগের অভ্যাস তো বদলাই না, তুমি কিছু মনে করিও না। ফারা একটু সংকোচ নিয়ে বসলো। তানহা হেসে বলল, ভাবি, আপনি এত সুন্দর কেন? ভাইয়ার সাথে খুব মানায়। ফারা হেসে বলল, না তেমন কিছু না। রিজভীর মামা মামি তানহা ওরা চলে গেছেন। ফারা তাদের বিদায় দিয়ে নিজের রুমে যায়, কিন্তু রুমে ভালো লাগছিল না। শুভর কথা মনে পড়ল। হঠাৎ ওর কী হলো? ফারা এই রাতে ছাদের দিকে পা বাড়ালো। ছাদে পুরো অন্ধকার, কিন্তু আকাশে চাঁদ উঠেছে। ফারা একবার চাঁদের দিকে তাকালো, তারপর ফোন বাহির করে শুভর নাম্বারে কল দিল। প্রথমবার রিং হওয়াতেই কল ধরল, মনে হয় তারই কলের অপেক্ষায় ছিল। হ্যালো, বল। তোর কি হয়েছে আমায় বল তো। কিছু না রে, এমনি ভালো লাগে না তাই। কাউকে ভালোবাসিস? ফারার প্রশ্নে শুভ চমকে উঠল। ফারা আবার বুঝতে পারল না তো। বুঝতে পেয়ে যদি দূরে যায়, তখন চোখের দেখাটাও পাবো না। কি হলো বল। শুভ ভাবনা থেকে বেরিয়ে উত্তর দিল, দূর থেকে বাসি, তাকে চাওয়ার অধিকার নেই আমার, তাকে চাওয়াও এখন অপরাধ। ফারা জানতে চাইল, কে সে? শুভ অনুরোধ করলো, সেটা জানতে চাস না প্লিজ?
আমি তার নাম বলতে চাই না, শুধু দূর থেকে ভালোবাসবো। ওই যে একটা গান আছে না, দূর হতে তারে আমি সাধিব, গোপনে বিরহ ডোরে রাখিব, ঠিক এমনভাবেই তাকে দূর থেকে দেখিব, চোখেরও তৃষ্ণা মেটাবো। ফারার কিছু জানতে চাইল না। কল কেটে গেল। ফারা কিছু ভাবছে, ওদিকে শুভ ফোনের স্ক্রিনে ফারার ছবি দেখছে আর হাসছে। সে হাসিতে আছে না পাওয়ার যন্ত্রণা, ভালোবাসা হারানোর বেদনা। ফারা আকাশের দিকে তাকিয়ে নিজের কথা ভাবছিল। জীবন কোথা থেকে কোথায় আসলো, জীবনের হিসেব নিকেশ মেলানো কঠিন। বাবার কথা বেশ মনে পড়ছে। মা থাকলে মন খারাপে তার কোলে মাথা রাখতাম, ফোন করে কথা বলতে পারতাম। মায়ের আঁচলের যে ঘ্রাণ, সে সুবাস পাই না কত বছর। হাজার হাজার টাকার পারফিউমও ফেল হয়ে যাবে মায়ের ঘ্রাণের কাছে। মায়েদের শরীরে আলাদা একটা স্নেহ ভালোবাসাপূর্ণ একটা ঘ্রাণ থাকে। যার মা বাবা নেই সে বুঝতে পারে তার ব্যথা। ফারার ভাবনার মধ্যে হঠাৎ রিজবি পেছনে এসে দাঁড়ালো। এত রাতে এখানে দাঁড়িয়ে আছো কেন? ফারা একটু চমকে উঠল। রিজবিকে দেখে বুকে থুতু দিল, তারপর আকাশপানে তাকিয়ে বলল, এমনি আসছি। রিজবি কিছুক্ষণ চুপ থেকে বলল, তানহা ছোটবেলায় এখানে অনেক দিন ছিল, তখন খুব ছোট ছিল, আমি ওকে ছোট বোনের মতো দেখতাম। ফারা একটু হেসে বলল। আমি তো কিছু বলিনি। রিজবি হঠাৎ ফারার দিকে তাকিয়ে বলল, তোমার চোখে প্রশ্ন দেখেছি তাই বললাম। ফারা অবাক হয়ে তাকালো। আপনি আবার চোখের ভাষা বুঝতে পারেন? যে টেরা চোখ তার আবার ভাষা না বোঝার কি আছে? আমার তো সেরকম কেউ নেই। তো কি আমার আছে নাকি? আছে কিনা তা তো ভার্সিটিতে গিয়ে দেখলাম। কি বললেন? ভার্সিটিতে যে ছেলের সাথে কথা বলছিলে সে তো আমার দিওয়ানা, সে তো তোমার দিওয়ানা মনে হয়। ফারা রেগে গেল। কত কথা বলবেন না। সে আমার বন্ধু, মানে বেস্ট ফ্রেন্ড। তাছাড়া দিওয়ানা হোক বা প্রেমিক তাতে আপনার কি? আপনি তো বলেছিলেন আমাকে ডিভোর্স দেবেন, তখন না হয় ওর কাছে যাব। কথাগুলো বলে ফারা ছাদ থেকে নেমে গেল। রিজবি সেদিকে তাকিয়ে আসে। ফারা কথাগুলো এমনি রিজবিকে বলেছে। রিজবি ধীরে বলল, বেয়াদব মেয়ে, এর মুখ থেকে কখনো সোজা কথা বাহির হয় না, শুধু ঝগড়া আর ব্যাকা কথা জানে। পরদিন ভার্সিটিতে ফারা, সুস্মিতা, তন্ময় কেউ আসেনি, শুধু শুভ আর নয়না এসেছে। শুভ ক্লাসে বসে বইয়ের পাতা উল্টাচ্ছে, কিন্তু মন কোথায় যেন হারিয়ে গেছে। নয়না পাশে এসে বলল, এত অন্যমনস্ক কেন? শুভ বিস্ময় হাসল। তাকে বলতে পারছি না নয়না, যতই চেষ্টা করি না কেন মনে হয় সে আমারই ছিল, অথচ এখন অন্যের। নয়না একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসা তো শুধু পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, তোর ত্যাগটাই হয়তো ফারাকে সুখী করবে। শুভের চোখে জল টলমল করছে। আমার ভালোবাসার মানুষটা অন্য কারো পাশে সুখী থাকলে আমিও সুখী হব। নয়না মুচকি এসে বলল, তুই বরাবরই এমন পাগল। নয়না শুভর দিকে কতক্ষণ তাকিয়ে থাকলো। কিভাবে যেন তার শুভর প্রতি একটা অনুভূতি তৈরি হয়ে গেছে। কখন কিভাবে বুঝতে পারেনি। শুভর এই অবস্থা দেখে তার ভালো লাগে না। মাঝে মধ্যে ফারাকে তার হিংসে হয়। যদি মেয়েটা ফারা না হয়ে সে হতো, তবে শুভ এত কষ্ট পেত না। তবে নয়না ঠিক করে দেয় শুভকে স্বাভাবিক করবে, আর সেটা নিজের ভালোবাসা দিয়েই। হয়তো সময় লাগবে, কিন্তু হাল ছাড়বে না। রিজবি রেডি হয়ে হসপিটালে চলে গেছে। ফারার কিছু ভালো লাগছে না বিধায় আজ ভার্সিটিতে যায়নি। রিজবি আজ যাওয়ার আগে বলে গেছে বাসা থেকে না বেরোতে, আর কিছু লাগলে যেন দারোয়ানকে বলে, না হলে ফোন করতে। ফারা একটু অবাক হয়েছিল, সাথে মুখ বাঁকিয়ে মনে মনে বলেছিল, আপনাকে বলতে যাব কোন দুঃখে। ফারা রুমে বসে আছে, জানালা দিয়ে অদূরে তাকিয়ে আছে। জানালা দিয়ে বাগানটা দেখা যাচ্ছে। ফারার মনটা আজ বিষণ্ণ, সব কিছু কেমন এলোমেলো লাগছে। বাগানের দিকে তাকালেও মনটা ভালো হয়ে যায়। ফারা সেদিকে তাকিয়ে আছে। হঠাৎ মনে হলো বড় আপু রাখিকে একটা ফোন করি। ফারা রাখিকে কল করতেই রাখি কল ধরলো। কিছুক্ষণ কথা বলে রাখার জন্য প্রস্তুতি নিতে রাখি প্রশ্ন করলো, তুই ভালো আছিস? রিজবি কি কোনো খারাপ ব্যবহার করে? ফারা কি উত্তর দিবে বুঝতে পারে না। আসলে কি সে ভালো আছে? নিজের করা প্রশ্নের উত্তর তার কাছেই নেই। যদিও তেমন খারাপ ব্যবহার আজকাল চোখে পড়ে না, শুধু মুখে একটা কথা বলে, বেয়াদব মেয়ে। কি রে, কি হলো? ফারা আনমনে থেকে ফিরে আসলো। রাখির দিকে তাকিয়ে উত্তর দিল, আপনি এমন একটা জিনিস
আপনি এমন একটা জিনিস সেখানে ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি, ভালো থাকার চেষ্টা করতে হয়। আর উনি খারাপ ব্যবহারও করে না, ভালো ব্যবহারও চোখে পড়ে না। আছি দুজনের মতো করে। নীর হয়তো একটাই, তবে আমাদের অভ্যাস, চলাফেরা, মতবাদ এমনকি মনের কিঞ্চিত মিলও নেই, যাকে এক কথায় বলা যায় দুই মেরুর মানুষ। রাখির কল কেটেছে অনেক আগে। ফারা এবার মুখ ডোবালো বইয়ের মধ্যে। কয়েকদিন যাবৎ ভার্সিটি যাওয়া আসা হলেও বাসায় পড়তে বসা হয় না অনেক দিন। এভাবে চলতে থাকলে পড়াশোনা লাঠে উঠবে, সাথে স্বপ্ন গাছের মতো ভেঙে যাবে। তা হতে দেওয়া যাবে না। জীবন কোথায় দাঁড় করায় তার ঠিক জানি না, তবে আমার কিছু করতে হবে। এসব ভেবে ফারা পড়তে বসেছে। প্রায় 2 ঘন্টা হলো ফারা মন দিয়ে পড়ছে। তখনই বেডের পাশে থাকা ফোনটা বেজে উঠল। ফারার মন বই থেকে সরে ফোনের দিকে নজর গেল। হাত থাকা বইটা টেবিলে রেখে উঠে গেল। বেড থেকে ফোনটা হাতে নিল। ফোনের স্ক্রিনে আনিস আঙ্কেল লেখা। নাম্বারটা বিয়ের আগে থেকে সেভ ছিল, তখন এই নাম দিয়েছিল আর চেঞ্জ করা হয়নি। জীবন বদলে গেছে। মানুষটা আঙ্কেল থেকে শ্বশুর হয়েছে, কিন্তু ভালোবাসা, মায়া, মমতা বাবার মতো দেয়। ফারা কলটা ধরল। ওপাশ থেকে আনিস চৌধুরী বলল, ফারামা, রিজভি কোথায়? বাসায় নাকি হসপিটালে? ফারা চমকালো, উদ্বিগ্ন হয়ে জানতে চাইল, কেন বাবা, কিছু হয়েছে? কিছু তো হসপিটালে, উনি তো হসপিটালে গেছেন সেই সকালে। আনিস চৌধুরী শান্ত কণ্ঠে বলল, না মা, কিছু হয়নি, তবে রিজভির সাথে জরুরি কথা আছে। আমাদের এখানে হসপিটালে তৈরির বিষয়ে কিছু কথা ছিল, কিন্তু রিজভির ফোনে কল ঢুকছে না। হসপিটালের নাম্বার জানা নেই, তাই বাধ্য হয়ে তোমাকে ফোন দিলাম। ওর সাথে আজকে কথা বলতে হবে। সকাল থেকে কল ঢুকছে না ওর ফোনে। ওর আসতে হয়তো রাত হবে, কিন্তু দিনের মধ্যে কথা বলতে হবে। সাথে কিছু জনের সাথে কথা বলতে হবে আমার। ফারা আশ্বস্ত করল। ঠিক আছে বাবা, আমি দেখছি। ফারা রুম থেকে বেরিয়ে রিজভির রুমে ঢুকলো। এই প্রথম এই রুমের ভেতরে আসলো। রুমের চারিদিকে চোখ বুলিয়ে কিছু খুঁজতে লাগলো, কিন্তু পেল না। তখন ওয়ার্ড্রোপের দিকে নজর গেল। সেখানে গেল। উদ্দেশ্য ওয়ার্ড্রোপের ড্রয়ার খোলা। একবার ভাবলো অনুমতি ছাড়া হাত দেওয়া ঠিক হবে কিনা। তারপর ভাবলো এছাড়া উপায় নেই। ওয়ার্ড্রোপের ড্রয়ার খুলে নির্দিষ্ট জিনিসটি পেল। রিজভির কার্ড ওখানে। ওর দুটো ফোন নাম্বার দেওয়া আছে। যদিও আনিস চৌধুরী থেকে নিতে পারতো, কিন্তু সেটা অন্যরকম দেখাতো। ভাবতো এতদিনেও একসাথে থেকেও নাম্বার কারো নেই, এটা কেমন দেখায়। ফারা রিজভির নাম্বারে কল দিল, কিন্তু ঢুকলো না। পরপর 2 নাম্বারে কল দিল, কিন্তু একটাতেও কল গেল না। এখন কি করি? বাবা তো বললো আজকে দিনের মধ্যে কথা বলতে হবে, এদিকে কল যাচ্ছে না, তাহলে কি করি? ফারা ভাবতে লাগলো। হঠাৎ মাথায় বুদ্ধি হলো, হসপিটালে যেতে হবে, এছাড়া বুদ্ধি নেই। তাই বাধ্য হয়ে ফারা নিজেকে পরিপাটি করে বেরিয়ে পড়ল রিজভির উদ্দেশ্যে। ফারা হসপিটালে পৌঁছে গেছে। আগে থেকে চিন্তা বিধায় কোনো অসুবিধা হয়নি। রিক্সা থেকে নেমে ফারা সোজা হসপিটালের ভেতরে গেল। এদিক ওদিক তাকিয়ে দেখলো। তারপর রিজভির চেম্বারের দিকে যেতে নিলে একজন স্টাফ থামিয়ে দেয়। ম্যাম, আপনি পারমিশন ছাড়া কোথায় যাচ্ছেন? ফারা পেছনে তাকিয়ে আমতা আমতা করে বলল, ওই মানে ডাক্তার রিজভির সাথে একটু দরকার ছিল। ডক্টর রিজভির তার কেবিনে নেই। কোথায় আছেন উনি? ডাক্তার রিজভিকে দিয়ে আপনার কাজ কি? মেয়েলি কণ্ঠ শুনে ফারা বাম পাশে তাকালো। একটি মেয়ে দাঁড়িয়ে আছে। গায়ে সাদা পোশাক দেখে বোঝা যাচ্ছে সেও ডাক্তার হয়তো। মেয়েটিকে সে দেখেছিল মনে হচ্ছে। মেয়েটি আরও এগিয়ে আসলো, আবার বলল, কি হলো বললেন না? ডাক্তার রিজভিকে দিয়ে আপনার কি কাজ? ফারা বুঝতে পারল না কি বলবে। নিজেকে রিজভির স্ত্রী হিসেবে পরিচয় দিবে সে উপায়ও নেই। রিজভি নিজেই চায় না, সেখানে ও সাহস পেল না, তাই আমতামতা করে বলল, আসলে আমার একটু দরকার ছিল। ডাক্তার রিজভি যার সাথে দেখা করে না, তিনি কাজে ব্যস্ত থাকেন। তাছাড়া আপনি কে চেনা নেই জানা নেই, মুখে বলে পার্সোনাল ভাবে দেখা করতে এসেছেন। ফারা বলার মতো আর কিছুই পেল না। মেয়েটা তাকে ছোট করার চেষ্টা করছে। ডাক্তার রিজভি এখন কাজে গেছে, আপনি পরে আসুন। আমার এক্ষুনি কথা আছে। ফারাকে কথা শেষ করতে দিল না। তার আগে মেয়েটি থামিয়ে দিয়ে বলল, যা বলার পরে বলবেন, আর এদিকে নয় ওদিকে অপেক্ষা করুন। ফারা দাঁড়িয়ে আছে। দেখা করতে হবে, কথা এখনই বলতে হবে। বিকেল হয়েছে, সময় নেই। কিন্তু উনি কোথায়? হয়তো ফারার মনের কথা রিজভি শুনতে পেল। তখনই পেছন থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসলো, এখানে এত ভিড় কেন? ফারা তাকালো। রিজভিকে দেখে স্বস্তি পেল। রিজভি অবাক হলো, ভ্রু কুঁচকে আসলো। ফারার এখানে আসার কারণ খুঁজে পেল না। ফারা কিছু বলার আগে মেয়েটি বলল,
দেখো না, ওই মেয়েটা পারমিশন অ্যান্ড কোনো কথা না বলে তোমার চেম্বারে ঢুকে যাচ্ছিল। কোথাকার না কোথাকার মেয়ে, সে বলছে তোমার সাথে জরুরি কথা আছে। তুমি কি তাকে চিনো? রিজভী প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। পারাকে উদ্দেশ্য করে বলল,